ঠিক আছে, আমরা বেড ধরে রেখেছি। একদম একদম বেড শক্ত করে ধরুন। ওকে স্যার, ওকে ধরতে হবে। अरे मीडिया लोगों ने वीडियो कर क्या कहेंगे बोलिए ना, आप क्यों रो रहे हो? वो ऐसा ही हंसमुख लड़का था, उसका कोई दुश्मन नहीं था दुनिया में, उसका दुश्मन नहीं था। वो शुभेंदु का काम करता था, वही उसका नसीब में ही लिखा गया। इसीलिए আমাদের এক্স আইপিএস ভারতী ঘোষ মহোদয় এসেছেন, দলের নেত্রী। তিনি দলের পক্ষ থেকে পুঙ্খানুপুঙ্খ তদন্তের বিষয়টা ডিজিপি এবং এডিজির সঙ্গে কথা বলেন। 19 মে 2024 মধ্যম গ্রামের যশোর রোড এলাকা। রাত প্রায় তখন 10:30 বা 11টা। বিধানসভা থেকে কাজ সেরে ফিরছিলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দীর্ঘদিনের ছায়াসঙ্গী এবং ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। হঠাৎ একটা ছোট গাড়ি এসে পথ আটকালো তার স্করপিওর। কিছু বোঝার আগেই চারপাশ থেকে ঘিরে ফেললো 3-4টে বাইক। আর তারপর নিস্তব্ধ রাতে কেঁপে উঠল গুলির শব্দ। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নিয়ে। এটা কি কোনো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন আজকে বিশ্লেষণে যাওয়া যাক। চন্দ্রনাথ রথ কেবল একজন পিএ ছিলেন না, তিনি ছিলেন প্রাক্তন বায়ুসেনা কর্মী। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা চন্দ্রনাথ বাবু 2019 সাল থেকে শুভেন্দু অধিকারীর সাথে কাজ করেছেন। শুভেন্দুবাবু যখন মমতা সরকারের মন্ত্রী ছিলেন তখন থেকেই তার ব্যক্তিগত সহকারী ছিলেন। এমনকি শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পরেও চন্দ্রনাথ বাবু কিন্তু তার সঙ্গ ছাড়েননি। বিজেপি কর্মীদের কাছে তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং শুভেন্দুবাবুর কাছে পৌঁছানোর অন্যতম প্রধান মাধ্যম বা ব্যাকবোন ছিলেন। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত পেশাদার ঢঙের। শুভেন্দু অধিকারী নিজেই জানিয়েছেন, প্রায় 3 দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল বা বাইকে রেইকি করা হয়েছিল। যশোর রোডের একটি বিরিয়ানি দোকানের সামনে একটি ছোট্ট ধূসর গাড়ি নিশান মাইক্রা চন্দ্রনাথের গাড়ির পথ আটকায়। এর ঠিক পরেই বাইকে করে আসা দুষ্কৃতীরা অত্যন্ত কাছ থেকে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে জানালা দিয়ে গুলি চালায়। চন্দ্রনাথ বাবুর বুকে 3টি এবং পেটে 1টি গুলি লাগে। তার ফুসফুস কার্যত ঝাঁঝরা হয়ে গিয়েছিল। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমনকি তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোট্ট গাড়িটি নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। গাড়িটি পুলিশ বাজেয়াপ্ত করেছে। তবে সব থেকে অবাক করার বিষয় হলো, গাড়িটি যে নম্বর প্লেট রয়েছে সেটি আসলে একটি শিলিগুড়ির গাড়ির নম্বর, কিন্তু আসল গাড়িটি এখনো শিলিগুড়িতেই আছে। অর্থাৎ দুষ্কৃতীরা এই জাল নম্বর প্লেট ব্যবহার করেছিল যাতে তদন্তে বিভ্রান্তি ছড়ানো যায়। এই ঘটনার পর থেকেই সরগরম বাংলার রাজনীতি। শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন শাসক দলের দিকে। তাঁর দাবি এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। অন্যদিকে বিজেপি কর্মীরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়ছেন। চন্দ্রনাথ বাবুর মা এবং তার ছেলে খুনিদের যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছেন। তবে প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান সংগ্রহ করে দুষ্কৃতীদের চিহ্নিত করবার কাজ চলছে। খুনের ঘটনায় ঢোকার আগে আমাদের বুঝতে হবে চন্দ্রনাথ রথ আসলে কে ছিলেন। 42 বছর বয়সী এই মানুষটি ছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রাক্তন আধিকারিক। স্বাভাবিকভাবেই নিয়মানুবর্তিতা আর ডিসিপ্লিন ছিল তার রক্তে। 2019 সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসের সরকারের মন্ত্রী হন তখন থেকেই চন্দ্রনাথ বাবু তার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেন। লক্ষ্য করুন, 2020 সালে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে এলেন, চন্দ্রনাথ বাবু কিন্তু তখনও তার সঙ্গ ছাড়েননি, বরং গত 5 বছর ধরে তিনি হয়ে উঠেছেন শুভেন্দুবাবুর ছায়াসঙ্গী। সাধারণ মানুষ বা সাংবাদিকদের শুভেন্দুর কাছে পৌঁছবার অন্যতম প্রধান এবং গেটকিপার হিসেবে তিনি কাজ করতেন। বিজেপি কর্মীদের ভাষায় তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর ব্যাকবোন বা মেরুদণ্ড।
চন্দ্রনাথ বাবুর রাজনৈতিক গুরুত্ব কতটা ছিল তা বোঝা যায় একটা ছোট্ট ঘটনায়। গত 30শে এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন ভবানীপুরের একটি গণনা কেন্দ্রে গিয়েছিলেন, তখন শুভেন্দু অধিকারীর অবর্তমানে সেখানে প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দিয়েছিলেন এই চন্দ্রনাথ রথ। এমনকি পুলিশের সাথেও তাকে সরাসরি বাদানুবাদে জড়াতে দেখা গিয়েছিল। অর্থাৎ তিনি কেবল ফাইল গোছানোর পিয়ে ছিলেন না, ছিলেন ময়দানের লড়াকু সৈনিক। আপনারা কি মনে করেন, একজন নেতার এত প্রভাবশালী এবং বিশ্বস্ত কাউকে এভাবে সরিয়ে দেওয়া মানে কি সেই নেতাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবার আসা যাক সেই রাতের ঘটনায়। এটি কোনো হট করে ঘটে যাওয়া কোনো অপরাধ ছিল না। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এই অপারেশন চালানোর আগে টানা 3 দিন ধরে চন্দ্রনাথের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। খুনিরা জানতো তার প্রতিটি মুহূর্তের মুভমেন্ট। তদন্তে জানা গেছে, একটি ছোট্ট ধূসর রঙের নিশান মাইক্রা এই গাড়ি প্রথম চন্দ্রবাবুর স্করপিওর পথ আটকায়। ঠিক তখনই 3-4টে বাইক পেছন থেকে এসে গাড়িটিকে ঘিরে ফেলে। এরপর যা ঘটলো তা কোনো সিনেমার থ্রিলারকেও হার মানায়। দুষ্কৃতীরা জানতো চন্দ্রনাথবাবু গাড়ির চালকের পাশের আসনে বসেন, অর্থাৎ বাঁ দিকের সিটেই বসে আছেন। খুব কাছ থেকে জানলার কাঁচ ভেদ করে সরাসরি গুলি চালানো হয়। একেই বলা হয় সার্জিক্যাল স্ট্রাইক স্টাইল কিলিং, যেখানে লক্ষ্যবস্তুকে বাঁচার 1% সুযোগও দেওয়া হয় না। লক্ষ্য করুন, এই হামলায় গাড়ির চালক বুদ্ধদেব বেরাও গুলিবদ্ধ হয়েছেন, যা প্রমাণ করে খুনিরা কতটা বেপরোয়া ছিল। এত বড় একটা ব্যস্ত রাস্তায়, যেখানে সবসময় পুলিশি টহল থাকে, সেখানে এমন একটি হিট স্কোয়াড অপারেশন চালানো কি স্থানীয় কোনো মদত ছাড়া সম্ভব? আপনার কি মনে হয় এটি কেবল কোনো বিচ্ছিন্ন অপরাধ, নাকি এর পেছনে সুগভীর কোনো ব্লু প্রিন্ট ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। যখনই কোনো বড় হত্যাকাণ্ড ঘটে, পুলিশ সবার আগে খুনের অস্ত্র এবং পালানোর গাড়িটি খোঁজে। এক্ষেত্রে পুলিশ যখন মধ্যম গ্রামের সেই ধূসর রঙের নিশান মাইক্রা গাড়িটি উদ্ধার করলো, তখনই বেরিয়ে এলো এক বিস্ফোরক তথ্য। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা সংবাদ মাধ্যমের সামনে জানালেন, যা তা শুনে সবার কপালে চোখ উঠবে। পুলিশ রেকর্ড যখন চেক করে দেখলো যে গাড়িটির নম্বর শিলিগুড়িতে, এখানেই তখন আসল রহস্য খুঁজে পাওয়া গেল। যখন শিলিগুড়িতে যোগাযোগ করলো পুলিশের তরফ থেকে, তখন দেখা গেল সেই আসল গাড়িটি আজও শিলিগুড়িতেই রয়েছে। জাল নম্বর প্লেটের কারসাজি। এর মানে হলো খুনিরা এই হত্যাকাণ্ডের জন্য আগে থেকেই একটা জাল নম্বর প্লেট তৈরি করেছিল। কোনো অপেশাদার অপরাধী সাধারণত এই স্তরের নিখুঁত পরিকল্পনা করে না। নম্বর প্লেট টেম্পার করা বা জাল নম্বর ব্যবহার করা প্রমাণ করে যে এটি একটি বড় প্রফেশনাল গ্যাং বা সিন্ডিকেটের কাজ। তাই উদ্দেশ্য ছিল পুলিশকে বিভ্রান্ত করে তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়া। গাড়ির সামনের উইন্ডস্ক্রিনের ডান দিকে একটা বড় গোল ছিদ্র, যা প্রমাণ করে যে কত নিখুঁত নিশানায় এই শক্তিশালী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল। এটি কোনো সাধারণত দুষ্কৃতির কাজ হতেই পারে না। এবার একবার ভেবে দেখুন, শিলিগুড়ির নম্বর লাগানো এই জাল গাড়ি কয়েকশো কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মধ্যম গ্রামে পৌঁছলো। দিনের পর দিন রেকি করলো, অথচ আমাদের হাইটেক পুলিশের নজরদারিতে তা একবারও ধরা পড়লো না। এটা কি কেবলই প্রশাসনিক উদাসীনতা, নাকি সোর্সের মধ্যেই ভূত লুকিয়ে আছে? শিলিগুড়ির নম্বর ব্যবহার করা কি স্রেফ একটা কাকতালীয়, নাকি তদন্তের দিক উত্তরবঙ্গের দিকে ঘুরিয়ে দেওয়ার কোনো বড় চাল? আপনার কি মনে হয়? কমেন্টে আপনাদের যুক্তি এবং মতামত অবশ্যই জানাবেন। এখনো পর্যন্ত একটি বড় প্রশ্ন মনের মধ্যে উঁকি দেয়, ভোট গণনার ঠিক পরেই কি এই হত্যাকাণ্ড, এবং কেন? চন্দ্রনাথ রথ কেবল একজন সাধারণ পিএ ছিলেন না, তিনি ছিলেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক কৌশলের অন্যতম অংশীদার। শুভেন্দু অধিকারীর হয়ে নির্বাচন এজেন্ট হিসেবেও বড় দায়িত্ব সামলেছেন তিনি। মনে করে দেখুন, গত 30শে এপ্রিল, যেটা আমি একটু আগেই বললাম, ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুলের স্ট্রং রুমে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছিলেন, সেখানে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এই চন্দ্রনাথই। পুলিশের চোখে চোখ রেখে কথা বলা এবং সেই বাদানুবাদ আজ অনেকের স্মৃতিতেই উজ্জ্বল। চন্দ্রনাথকে সরিয়ে দেওয়া মানে কিন্তু শুভেন্দু অধিকারীর চোখ ও কান বন্ধ করে দেওয়ার একটা বড় চেষ্টা। যে মানুষটি নেতার সমস্ত বার্তা সঠিক জায়গায় পৌঁছে দিতেন এবং তৃণমূল স্তরের কর্মীদের সাথে যোগাযোগ রাখতেন, তাকে সরিয়ে দেওয়ার পেছনে কি কোনো বড় রাজনৈতিক মেসেজ কাজ করছে? পেশাদার খুনিদের ব্যবহার করা, অর্থাৎ যেভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে হৃৎপিণ্ড লক্ষ্য করে গুলি করা হয়েছে, তা থেকে বিশেষজ্ঞরা মনে করছেন এই খুনের পেছনে সাধারণ দুষ্কৃতী নয়, বরং প্রশিক্ষিত শুট শ্যাটার বা পেশাদার খুনির ব্যবহার করা হয়েছে। বিধানসভা ভোটের ফল ঘোষণার ঠিক পরেই এই ঘটনা কি বিরোধী শিবিরের কর্মীদের মনে ভয়ের সঞ্চারের ঘটানোর একটা কৌশল? যখন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মতো নেতারা এই মৃত্যুকে কেন্দ্র করে সোচ্চার হচ্ছেন, তখন রাজনৈতিক উত্তাপ কোন চরমে পৌঁছে যায় তা সহজেই অনুমেয়।
একজন প্রাক্তন বায়ুসেনা কর্মী যিনি দীর্ঘ 5 বছর ধরে ছায়াসঙ্গীর মতো শুভেন্দুবাবুর সঙ্গে সাথে ছিলেন, তার মৃত্যু কেবল একটি অপরাধ নয়, এটি বাংলার রাজনৈতিক পরিস্থিতির এক করুণ প্রতিফলন। আপনারা কি মনে করেন এই হত্যাকাণ্ড শুভেন্দু অধিকারীর রাজনৈতিক লড়াইয়ের প্রতি গতি কমিয়ে দেবে, নাকি ঘটনাটা বিজেপি কর্মীদের আরো বেশি করে ঐক্যবদ্ধ করবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরিশেষে চন্দ্রনাথ রথের মা আজ বিচার চাইছেন। তিনি তার ছেলের খুনিদের এনকাউন্টার বা কঠোর শাস্তি চাইছেন, কিন্তু বিচার কি মিলবে? যেহেতু এর পেছনে জাল নম্বর প্লেট এবং আন্তঃজেলা বা আন্তঃরাজ্য যোগসূত্র থাকতে পারে, তাই এই খুনের গভীর ষড়যন্ত্র উদ্ঘাটনে কেন্দ্রীয় সংস্থার হস্তক্ষেপ জরুরি। বিরোধী দলের নেতাদের কেবল নয়, তাদের ছায়াসঙ্গীদের ওপরেও যে আক্রমণের ঝুঁকি যে বেড়েছে, এই ঘটনা তার প্রমাণ। তাই হাই প্রোফাইল রাজনৈতিক কর্মীদের নিরাপত্তা প্রোটোকল আরও কঠোর করতে হবে। শিলিগুড়ির নম্বর ব্যবহার করে মধ্যমগ্রামে খুন হয়ে গেল, অথচ পুলিশের নজরদারি থাকলো না। এই প্রশাসনিক ব্যর্থতার দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। বিজেপি সরকারের উচিত, ক্ষমতায় এসে তো গেছেন, এখন রাজনৈতিক হিংসার এই ঘটনাগুলোকে ফাস্ট ট্র্যাক কোর্টে নিয়ে যাওয়া এবং অপরাধীদের মনে করানো যে রাজনৈতিক মদতেও তারা পার পাবে না, এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে। চন্দ্রনাথ রথের এই হত্যাকাণ্ড অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেল। কেন একজন রাজনীতিকের সহকারীকে এভাবে টার্গেট করা হলো? এটি কি কেবল ব্যক্তিগত শত্রুতা, নাকি এর মাধ্যমে শুভেন্দু অধিকারীকে কোনো বার্তা দেওয়া হলো? পুলিশের তদন্তে হয়তো সত্য বেরিয়ে আসবে, কিন্তু ততদিনে একজন দক্ষ কর্মী এবং মা তার ছেলেকে হারিয়েছেন। চন্দ্রনাথ বাবু আজ আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার এই মৃত্যু কি বাংলার রাজনীতিতে এক নতুন ভয়ের সংস্কৃতি চালু করলো, নাকি এটাই হবে পরিবর্তনের শেষ সলতে? আপনাদের বিশ্লেষণ আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।